স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। পার্থের সবুজ গালিচায় ইতিহাস লেখার পথে বাংলাদেশ। নারী এশিয়ান কাপের শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারালেই খুলে যেতে পারে কোয়ার্টার ফাইনালের দরজা, এমনকি বিশ্বকাপ অলিম্পিকে খেলার মৌকা। তবে কাজটা মোটেও সহজ নয়, তাই তো জেতার দিকে ফোকাস থাকলেও মুখ ফুটে সেটা বলেনি বাংলাদেশ। পার্থে সোমবার উজবেকদের বিপক্ষে লড়াই শুরু বিকাল 3টায়। হাসান সজীবের প্রিভিউ। চায়নার বিপক্ষে 2-0 গোলে হার, নর্থ কোরিয়ার কাছে 5-0-তে বিধ্বস্ত। নারী এশিয়ান কাপে নেক্সট ম্যাচে কি আছে বাঘিনীদের কপালে? পার্থের মাটিতে লেখা হবে নতুন গল্প, নাকি ফিরতে হবে খালি হাতে? আমাদের এখানে হারানোর কোনো কিছু নয়। আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি, আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। ইনশাআল্লাহ ভালো কিছু হবে কালকে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। The most important thing for me is the way they've participated, the way they've actually gone about it, the way they've handled themselves. কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কাজে অনেক কিছুই করা যায় না। তো কাজে করে দেখালে আর কি হচ্ছে, কথা না বললেও হয়। মিথ্যা আশ্বাসে বিশ্বাসী নন আফিদা খন্দকার। সবুজ গালিচায় হবে সব কথা, কিন্তু সত্যি কি ফিফা র্যাঙ্কিং এর 49 নম্বর দল উজবেকিস্তানকে হারানো সম্ভব নয়? এখন ওরা যদি খুব বেশি ভেবে ফেলে ম্যাচটা নিয়ে যে আমাদের জিততেই হবে বা আমাদের ড্র করতেই হবে বা কিছু একটা করতে হবে পজিটিভলি, এটা নিলে চাপ হয়ে যাবে। আবার যদি ওরা চিন্তা করে যে আমরা হচ্ছে পরের স্টেপ যাইতে চাই, কারণ হচ্ছে এইখান থেকে আপনার ওয়ার্ল্ড কাপে বাছাই পর্ব আছে এবং কোয়ার্টারে যদি যায় ওয়ার্ল্ড কাপে বাছাই পর্বে খেলবে। বাছাই পর্বতে বাদ গেলেও হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল এটা প্লে অফ খেলার সুযোগ থাকবে ওয়ার্ল্ড কাপে এন্ট্রি নেওয়ার জন্য। ওটাও যদি বাদ করে যায় 28 অলিম্পিকও একটা চান্স থাকে। তো ওরা কিন্তু আসলে চিন্তা করে যে না ঠিক আছে, আমরা আর একটু বড় লেভেলে খেলবো, তাহলে দেখা যাবে কোনো প্রেশার ছাড়াই খেলতেছে। আর যদি ধরে নেয় যে না আমরা বাকি দুইটা ম্যাচ খুবই ডিজাস্টার ছিল আমাদের জন্য, আমরা চেষ্টা করবো সেফ খেলতে, তাহলে হচ্ছে টাফ হয়ে যাবে। চায়না ও নর্থ কোরিয়ার বিপক্ষে মেয়েদের লড়াকু মানসিকতা সবার মন কেড়েছে, কিন্তু হৃদয় পুড়ছে, ইস প্রস্তুতি যদি ভালো হতো এশিয়ান কাপের গল্প ভিন্ন হতে পারত। এই এশিয়ান কাপের মতো একটা জায়গায় কিভাবে খেলতে হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের মেয়েদের ঝামেলা হয়ে যাচ্ছে। বাট আমরা গোলগুলো খাইতেছি কিন্তু খুবই বাজে গোল খাচ্ছি। থ্রু আউট দ্য ম্যাচ খুব ভালো খেলতেছি, কিন্তু একটা দুটো মিস্টেক হচ্ছে, ওই একটা দুটো মিস্টেকে গোল হয়ে যাচ্ছে। কারণ একটাই, কারণ আমরা যে সিস্টেমে খেলতে চাচ্ছে বা কোচ যে সিস্টেমে খেলতে চাচ্ছে ওটা কলাপস করতেছে। কলাপস করার মেইন কারণ হচ্ছে আমাদের প্লেয়ারদের মানে ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস এর ব্যাপার থাকে। ওই ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেসটা আমাকে অধিকারের কথা আলাদা করে বলতে হয় বলেই আজও সেই অধিকার আদায়ের লড়াই জারি রাখতে হয়েছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ক্ষেত্রেই এটা অদ্ভুত বাস্তবতা। পুরুষ হচ্ছে নারীর সাফল্যের হার বেশি, যেমন ক্রিকেট, একই সাথে ফুটবলেও। বাংলাদেশ নারী দলের কোচ সুদূর অস্ট্রেলিয়ায় বসে হলেন আবেগ আপ্লুত। বললেন বাংলাদেশ নারী দলের দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত। রিপোর্টে বিস্তারিত। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। স্মৃতিশক্তি যতই দুর্বল হোক, নারীর টান যেন মোছা যায় না কখনোই। মাকে আপনার মনে পড়বেই, কারণ মা থেকেই মস্তিষ্ক, আর তা থেকেই স্মৃতি বা মেমোরি। এমন মাইলস অফ মেমোরি বাধা থাকে নারীর সাথে। তাই তো কেউ কেউ বলেন নারীর টান আর নারীর টান একই কথা, মা কিংবা মাতৃত্ব মানেই নারী। শতাব্দীর পর শতাব্দী অধিকার আদায়ের সংগ্রামী গল্প লিখে চলেছে যে নারী। পুরো বছরে তার জন্য একটা দিন বরাদ্দ বিশ্ব নারী দিবস নামে। কিন্তু ডানে কিংবা বামে তাকিয়ে দেখুন, প্রতিনিয়ত জীবন যুদ্ধের রেসে তারা এগিয়ে যাচ্ছে পুরুষকে পেছনে ফেলে। কেবল সেই বিজয়ের স্বীকৃতিটুকু নেই। নারী ক্রিকেটারদের কথাই ধরুন, গেল বছর বাড়ানোর পর এ ক্যাটাগরিতে মেয়েদের বেতন হয়েছে 1,60,000, বি ক্যাটাগরিতে 1,35,000, যেখানে বাংলাদেশ পুরুষ ন্যাশনাল টিমের অধিনায়কের বেতন স্কেলেই রাখা হয়েছে প্রায় 10 লাখ টাকা পর্যন্ত। বৈষম্য দূর করতে এমন ফুল আর ফটো সেশনের উদ্যোগ থাকে ঠিকই, কিন্তু তাতে এই নারী ক্রিকেটারদের যোগ্য মর্যাদা দেয়া হয় কিনা সেটা বড় প্রশ্ন। কারণ এই নারীরাই পুরুষ দলের আগে জিতে দেখিয়েছে এশিয়া কাপ, বিশ্বকাপ বাছাই পর্বে থেকেছে অপরাজিত। যদিও নারীদের মাঠের বাইরে লড়তে হয় আরও অনেক কিছুর সাথে। ক্রিকেট ছেড়ে ফুটবলে আসুন। অন্যান্য দেশের তুলনায় বাফুফের দেয়া ফ্যাসিলিটিস অতি নিম্নমানের। ফেডারেশন ভবনের ওপর তলায় বছরের পর বছর ক্যাম্প, আজও প্রতিষ্ঠানটির নারী উইং মিডিয়াম স্ট্যান্ডার্ডের ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারেনি, যেটা প্রায় মনে করিয়ে দেন নারী দলের ইংলিশ হেড কোচ পিটার বাটলার। আমি সবসময় নারীর অধিকারের পক্ষে দাঁড়ানোয় বিশ্বাসী। জানি এটা অনেকে পছন্দ করে না, কিন্তু আমি ঝুঁকি নিতে ভয় পাই না। আমি এই দলের জন্য কাজ করতে পেরে গর্বিত। যদি আমি নাও জিতি তাতে কিছু আসে যায় না,
কারণ আমরা শুধু জেতার জন্যই এখানে আসিনি, আমাদের মধ্যে যে লড়াকু মানসিকতা আছে সেটাই বড় কথা। আমি শুধু একা নই, আমরা মেয়েদের সুযোগ সুবিধা, থাকার পরিবেশ, ট্রেনিং কন্ডিশন এবং পুষ্টি নিশ্চিত করার জন্য লড়াই করছি। And I understand that I don't hold any malice or any. নারী ফুটবলে বেতন কাঠামোর হাড় হাভাতে অবস্থার কথা নতুন করে বলার কিছু নেই। বেতন বোনাস না নিয়েই ঈদের ছুটিতে বাড়ি ফেরার নজিরও আছে। তবু এই নারী ফুটবলাররা মতিঝিল পাড়ার ওই দেয়াল ঘেরা ক্যাম্প থেকে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। 46 বছর পর বাংলাদেশের লাল সবুজ পতাকা ওরা উড়িয়েছে এশিয়া কাপের মূল পর্বে। মেয়েদের দল তো ইতিহাসেই এই প্রথমবার খেলছে এমন পর্যায়ে। যেখানে ছেলেদের ক্লাব ফুটবলে হয় কোটি টাকা ডিল, সেখানে মেয়েদের বছরের পর বছর অপেক্ষায় থাকতে হয় ঘোষণা হওয়া পুরস্কারের টাকা কবে হাতে তুলে দেয়া হবে সেই অপেক্ষায়। এই গল্পের শুরুতে যা বলা হয়েছিল, নারী মানে তো মা, যে নীরবে নিভৃতে নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয় নিজেকে। এই নারী ফুটবল দলটাও তেমনই। আমাদের গর্বিত করে পারফরমেন্সের চমকানিতে, যেমন করে ওদের ভাঙা ঘরে ছাদ বেয়ে নেমে আসে জোছনা, চমকায় ওদের চোখের জলে। খালিদ জামিল, ৭১। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুরে নারী ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয়েছে ওমেন্স ফুটবল ডে। এফসি এবং বাফুফের উদ্যোগে সদ্য পুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবে আয়োজন করে। রংপুরের পালিচড়ার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় 130 জন নারী ফুটবলার। আয়োজনের শুরুতে বয়সভিত্তিক খেলার উদ্বোধন করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ। 2011 সালে বঙ্গমাতা গোল্ড কাপের মাধ্যমে এখানে মেয়েদের ফুটবলের যাত্রা শুরু হয়। বর্তমানে পালিচড়া থেকে উঠে আসা 25 জন নারী ফুটবলার জাতীয় দল সহ বিভিন্ন পর্যায়ে খেলছেন। জেলা ফুটবল ফেডারেশন ও ক্লাবের কর্মকর্তারা জানান, পালিচড়াকে ফুটবলের আতুরঘর হিসেবে গড়ে তুলতে হবে। এখান থেকে ভবিষ্যতে আরো প্রতিভাবান নারী ফুটবলার বের করে আনা তাদের লক্ষ্য। অনুষ্ঠান শেষে কৃতি খেলোয়াড়দের মাঝে সার্টিফিকেট দেন উপস্থিত অতিথিরা। সমাজে নারীর সামনে পড়ে শত বাধা, চেষ্টার সাথে সাহস না থাকলে মেলে না সাফল্য। বিশ্ব নারী দিবসে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার সাথীরা জেসি তুলে ধরলেন সেসব সমস্যা ও প্রতিবন্ধকতা। স্বপ্নবাজ নারী অ্যাথলেটদের জন্য এগিয়ে যাওয়ার রাস্তাও দেখালেন জেসি। সাইফুল রূপকের রিপোর্ট। কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। সাথীরা জাকির জেসি রাধেন, চুলও বাঁধেন, আঙুলও তোলেন। আঙুল তোলাটা যদি প্রতীকী অর্থে বা রূপক অর্থে দেখি, তিনি সামাজিক অনেক প্রতিবন্ধকতা, অনেক সমস্যাকে আঙুল তুলে আউট করে দিয়েছেন, দূরে ঠেলে দিয়েছেন, তিনি সাফল্য পেয়েছেন। কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা দেখেছেন? আপনি ক্রিকেট খেলেছেন, ইন্টারন্যাশনাল আম্পায়ারিং করছেন, ক্রিকেটের সাথে যুক্ত আছেন। দেখেন, নারীদের পথ চলা আমার কাছে মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রেই ডিফিকাল্ট, সহজ সবসময়ই ছিল না। সেখানে আম্পায়ারিং আরও বেশি কঠিন ছিল। আমি বলবো যে ক্রিকেট খেলা থেকে আম্পায়ারিংটা আরও বেশি ডিফিকাল্ট ছিল, যখন আপনি একটা নারী হয়ে ছেলেদের ম্যাচে আম্পায়ারিং করছেন। এটা আমার নিজের কাছে ফিলিং যে আমি আম্পায়ারিং করছি, ওরা হয়তো বা নারী আম্পায়ার কিভাবে একটু দেখছে, কি ডিসিশন দিবে। সবার আগে আমার মনে হয় যে ওরা একটা সন্দেহ মনের মধ্যে প্রকাশ করে যে হয়তোবা নারী আম্পায়ার ভালো হবে না, হয়তোবা ভুল ডিসিশন দিবে। তো নিজের কাছে চ্যালেঞ্জ হিসেবে নেই যে আমার মনে হয় যে উইথ দ্য টাইম সব কিছু ঠিক হয়ে যায়, এবং যারাই শুরুতে হয়তোবা একটু অন্যভাবে দেখে, খেলা শেষ হতে হতে ওরা নিজেরাই এসে বলে যে ওয়েল ডান। ক্রীড়াঙ্গনে আসলে নারীদের এই পথ চলাটা আসলে কতটুকু কঠিন, মানে আপনি জেলা শহরে, বিভাগীয় শহরে বা যারা ঢাকাতেও কাজ করে, যে সবসময় লড়াই করে আমাদের প্রমাণ করতে হয়। লড়াই নারীদের সব জায়গায় থাকবে। আপনি সব থেকে উপরে জায়গায় গেলেও আমি যদি বলি আমার কথা, আমি এখন একটা জায়গায় চলে গেছি, এখনও কিন্তু আমার ফাইট করতে হয়। এই জিনিসগুলো তো সবসময় একটা চ্যালেঞ্জ। নিজের বাচ্চাকে রেখে ওর সাথে আমি সময় দিতে পারছি না। আমি বাইরে থেকে শুনি যে ওর খুব জ্বর এসছে, আমি মা হয়ে পাশে থাকতে পারছি না। ওর জ্বর আসছে, আমাকে বলেও না। আমি এবার যেটা দেখেছি যে ওয়ার্ল্ড কাপের সময় আমার হাজব্যান্ড আমাকে বলেনি, ও এই জিনিসটা চিন্তা করে যে ওকে বললে ও হয়তো বা টেনশন করবে, ওর পারফরমেন্সে ইফেক্ট করবে। সো এই সাপোর্টটাও হয়তো বা আমি পাই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিন্তু নারীদের অনেক সাফল্য আছে। যদি ক্রিকেটের নারীদের কথা বলি, ফুটবলের নারীরা তো এখন এশিয়ান মঞ্চে, অস্ট্রেলিয়াতে বড় মঞ্চেই খেলছে, ক্রিকেটেও এশিয়া কাপ জয় আছে। এই যে সাফল্য, নিশ্চয়ই এখনও অনেক জায়গায়, মফস্বল শহরে অনেক জায়গায় আসলে নারীদেরকে স্পোর্টসে বা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, এই জায়গাটাতেও আসলে পরিবার সেভাবে দেখে না। ফুটবলাররা তো আমার কাছে মনে হয় আরও বেশি সাহসিকতার পরিচয় দেয়। তাদেরকে বাংলাদেশের পরিবেশে শর্টস পরে ফুটবল খেলতে হয়। সো এই সাহসটা আমার মনে হয় যে যারাই করতে পেরেছে তারাই সমাজে এগিয়ে যেতে পেরেছে। আম্পায়ারিং করছেন নানা ইভেন্টে, আইসিসি ইভেন্টও করছেন, এশিয়ার নানা ইভেন্টও করছেন। আলটিমেটলি আপনি কোথায় যেতে চান? আমার এখন একটা টার্গেট যে বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচে আম্পায়ারিং করব। যদিও বাংলাদেশের মেয়েরা এখনও টেস্ট ক্রিকেট খেলে না, বাট আমার বিশ্বাস একটা দিন ওরা খেলবে, আমি সেই ম্যাচে আম্পায়ারিং করব। সামাজিকভাবে বা তার ক্যারিয়ারের যে জায়গাটা, সেই জায়গাটাতে অনেক বাধা থাকে, সেই বাধাগুলো দারুণভাবে ডিঙিয়ে
টপকে তিনি এখন দারুণ জায়গায় আছেন এবং অনেকের জন্য এক্সাম্পল সেট করছেন। সাইফুল রূপক, ৭১। আবারও বিসিবি নির্বাচনকে অবৈধ প্রমাণে সরব ঢাকার 50টা ক্লাব। এবার জাতীয় ক্রীড়া পরিষদে তথ্য প্রমাণ সহ অভিযোগ জমা দিয়েছেন ক্লাব কর্তারা। দ্রুতই সব যাচাই বাছাই করে সঠিক তদন্ত করবে এনএসসি, এমনটাই প্রত্যাশা তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহাদের। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। সরকারি হস্তক্ষেপ, নিয়মের তোয়াক্কা না করে নির্বাচনকে প্রভাবিত করা, একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চরম কারচুপি ভোটের হিসাবে রোববার ঢাকার নাম করা ক্লাব কর্মকর্তারা এসব অভিযোগ নিয়েই হাজির জাতীয় ক্রীড়া পরিষদে। ৭৬টা ক্লাবের 50টাই সবশেষ বিসিবি নির্বাচনকে অবৈধ মনে করে। সাবেক ক্রীড়া উপদেষ্টার মর্জি আর সরকারের চরম কারসাজিতে বিসিবির ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচন হয়ে যায় ৬ অক্টোবর ২০২৫-এ। বর্তমান বোর্ডের বৈধতা চ্যালেঞ্জ করে তাই তথ্য প্রমাণের ভিত্তিতে এবারে নির্বাচন বর্জন করার সেই ক্লাব কর্মকর্তারা আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে ৭৬টা ক্লাবের মধ্যে 50টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। এনএসসিতে দিয়েছি, আমাদের অভিযোগটা দিয়েছি, আমাদের যাবতীয় ঘটনাবলী যা বিগত দিনে ঘটেছে এই সমস্ত জিনিস আমরা জানিয়েছি। আমরা ওনাদেরকে একটা তদন্তের জন্য আবেদন করেছি। এই তদন্তটা যাতে ওনারা দ্রুত করে সেই দিকে আর কি, যেহেতু আমরা আসলে খেলার মাঠে ফিরে যেতে চাই। যাতে আবনি মডার্ন সহ যারা বাংলাদেশের সবচেয়ে বড় 2টি ক্লাব ওরা সহ এটার সাথে একমত। আর 50টা ক্লাব যদি এটাতে জানাই থাকে এর চেয়ে বেশি আর কোনো কিছু আমার নতুন করে বলার দরকার নেই। সবাই জানে এটা যে অবৈধ নির্বাচন, অবৈধ বোর্ড, সুতরাং এই বোর্ডের এখন আর থাকার কোনো আমরা মনে করি যোগ্যতা নেই। গুরুতর অভিযোগ, নির্বাচনের আগে বোর্ড মিটিং চলাকালেই নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হয় সরকারের পক্ষ থেকে। সেই রেকর্ড আর তথ্য প্রমাণও আছে। আপনারা জানেন ওই টাইমে আপনার ওই বোর্ডেরই ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম। তো আমি কি ফেস করেছি ভিতরে, মানে ইন্টারনালি আপনার কিভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি। তো আমার মনে হয় এটা অবশ্যই ডেফিনেটলি আমার অনেক কিছুই ঘটেছে যেগুলো আপনার রেকর্ডেড বোর্ড মিটিংয়েও ঘটেছে, যেগুলো আপনার অলরেডি রেকর্ডেড। আমরা চ্যালেঞ্জ করবো ওইগুলোকে নিয়ে যদি তারা ওগুলো ডিনাই করে। আমরা রাইট ওয়েতে যেভাবে করে প্রসেস মেনটেন করে যেসব জিনিস করার দরকার আমরা ঠিক ওই ওয়েতে যাচ্ছি। বাংলাদেশ স্পোর্টসে যেটা নতুন স্ট্যান্ডার্ড সেট করার দরকার, যেটা উনি বললেন, আমরা ওইভাবে করে আগানোর চেষ্টা করতেছি। এখানে কোনো জোর জবরদস্তির কিছু না, বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক, এ কারণে আমরা এই ওয়েতে যাচ্ছি। আবেদন করেছি একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার ইনভেস্টিগেশন বডির জন্য, যেখানে আপনার এনএসসির একজন রিপ্রেজেন্টেটিভ থাকতে পারবে এবং ইনফরমেশনটা কীভাবে হবে এটা সরকার ডিসাইড করবে। তো আপনার অবশ্যই তদন্ত হলে এখানে আমাদের উইটনেস নেওয়া হবে আমাদের থেকে, আপনার ওই টাইমে আমরা কে কি ফেস করেছি। নিয়ম মেনেই বিসিবির নির্বাচনকে অবৈধ প্রমাণ করতে এনএসসিতে অভিযোগ জানিয়েছে ক্লাব কর্মকর্তারা। তদন্ত শেষে আইনি প্রক্রিয়াতেই ক্লাবগুলো এখন সমাধানের অপেক্ষাতে। নাহিয়ান বিন জসিম, ৭১। আহমেদাবাদে টি-20 ফাইনালে ভারত ঝড় আর এক ঝুলির রেকর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে 20 ওভারে 5 উইকেটে 255 রান তোলে ভারত। এটাই টি-20 বিশ্বকাপের ফাইনাল ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। শুধু তাই নয়, চলতি আসরে এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ভারতের 2 ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার তাণ্ডবে পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে 92। টি-20 বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ ছিল এটা। গড়েছেন 98 রানের জুটি, যা টি-20 বিশ্বকাপের ফাইনালে প্রথম 50 ঊর্ধ্ব পার্টনারশিপ। এই বিস্ফোরণের কেন্দ্রে ছিলেন অভিষেক শর্মা। মাত্র 18 বলে তুলে নেন 50। টি-20 বিশ্বকাপের নকআউট ইতিহাসে দ্রুততম অর্ধশতক এটা। 21 বলে 51 করে অভিষেক ফিরলেও আগুন জ্বালিয়ে রাখেন সঞ্জু স্যামসন। 46 বলে 89 রানের দুর্দান্ত ইনিংস ছিল 5টি 4 ও 8টি ছক্কায় সাজানো। তুলে নিয়েছেন টি-20 বিশ্বকাপে নিজের টানা তৃতীয় 50। শুধু তাই নয়, বিরাটকে ছাড়িয়ে টি-20 বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন স্যামসনের দখলে। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা ভারতের রানকে ঠেলে নিয়ে যান 255-তে, যা এখন পর্যন্ত বিশ্বকাপ ফাইনালের নতুন মানদণ্ড।
এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।